৩৬ জুলাই অভ্যুত্থান, যার পূর্তি হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই। রাজনৈতিক বা অরাজনৈতিক যেই অঙ্গনেই এখন তাকান না কেন, সব জায়গাতেই একই আলোচনা চলছে। এই এক বছরে আমরা কি পেলাম আর কি পেলাম না তার হিসেব নিকেশ। নানা অঙ্গনে সংস্কারের আওয়াজ এবং উদ্যোগ উঠেছে বটে, কিন্তু তা কবে আলোর মুখ দেখবে তা নিয়ে সন্দিহান খোদ সংস্কার সংশ্লিষ্টরা। এর মধ্যে সাধারণ মানুষের সবচেয়ে বড় যে চাওয়া ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও আশার আলো জ্বলছে আর নিভছে। নানা দর কষাকষির পর ডক্টর ইউনূস ও তারেকের লন্ডন বৈঠক যে আলো জ্বালিয়েছিল, সেই আলো আবার নেভার সন্দেহ করছে খোদ বিএনপি। তাদের কণ্ঠে নির্বাচন বাধা দেওয়ার অভিযোগ জোরালো হচ্ছে। সম্প্রতি সিইসির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি নিয়ে সন্দেহ করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বৈঠকের আলাপের বিষয় প্রকাশ্য করার দাবি জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছেন তাদের উদ্দেশ্য আছে, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা। একটি আশঙ্কার সুর দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কণ্ঠেও। তিনি বলছেন, বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর জন্য 4টি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো হলো গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর, প্রাতিষ্ঠানিক সংস্কার, অপরাধীদের বিচার এবং বৈশ্বিক পররাষ্ট্রনীতির পরিবর্তন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে সম্প্রতি মন্তব্য করেছেন তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদের স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। আর এদিকে পুরো এক বছরের ঘটনাক্রমকে একটি সুতায় গাঁথার চেষ্টা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। তাদের এক প্রতিবেদন বলছে, শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হওয়া অন্তর্বর্তী সরকার বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, 11 মাস পর দেখা যাচ্ছে কাজটা বেশ কঠিন। যদিও দ্য ইকোনমিস্টকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, তার পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে এবং বাংলাদেশের মানুষ যেসব গভীর সংস্কার চায় সেগুলো বাস্তবায়নের সময় লাগবে। ইকোনমিস্ট বলছে, রাজনৈতিক মিছিল সমাবেশ এখনও চলছে, তবে এখনও অনেক রাজনীতিক গঠনমূলক আলোচনার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতেই বেশি ব্যস্ত। তবে অর্থনীতি নিয়ে কিছু ভালো খবর আছে বলে মন্তব্য করেছে দ্য ইকোনমিস্ট। তারা বলছে, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি ধারণা করছে শেষ হতে চলা 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 4.2% থেকে কমে 3.9% হবে। এটি কম হলেও গত বছরে যেটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে অনেক ভালো। প্রবাসী আয় বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, বার্ষিক মূল্যস্ফীতি গত বছরের জুলাইয়ে প্রায় 12% থাকলেও এবার মে মাসে 9% নেমে এসেছে। তবে বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম খাত পোশাক শিল্প নিয়ে স্ট্রাগল চলছে, কারণ এই খাতের সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের নতুন নতুন শুল্ক আরোপ বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে। দ্য ইকোনমিস্ট মনে করে, অর্থনীতির সংস্কার বিদেশে যতটা বাহবা কুড়িয়েছে ততটাই প্রশ্ন উঠছে সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে। ইউনূস বলছেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, কিন্তু মার্চে তিনি চীন সফরে গিয়েছিলেন এবং কিছু চুক্তি সই করেন। প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ চীনের তৈরি J-10C এবং JF-17 যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। 19 জুন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ প্রথমবারের মতো ত্রিপক্ষীয় সম্মেলন করেছে। এসব পদক্ষেপ ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরাচ্ছে এবং তার প্রভাব পড়ছে রপ্তানি খাতে, কারণ গত এপ্রিলে ভারত এমন একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে যার মাধ্যমে বাংলাদেশের পণ্য ভারতের বিমানবন্দর ব্যবহার করে বিদেশে পাঠানোর সুযোগ পাওয়া যেত। এতে ব্যবসায়ীদের রপ্তানি খরচ বেড়ে যাবে। একই সাথে চীনের দিকে ঝুঁকে পড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করে ইকোনমিস্ট। তবে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, গণতন্ত্র কত দ্রুত ফিরবে এবং এই অর্জন কতটা স্থায়ী হবে। অধ্যাপক ডক্টর ইউনূস 2026 সালের একটি সময় নির্ধারণ করে দিলেও তিনি চান সব রাজনীতিক জুলাই সনদ নামে একটি নীতিগত ঘোষণাপত্রে সই করুক, যেখানে নির্বাচনের নিয়ম ও নির্বাচিত সরকারের জন্য সংস্কারের রূপরেখা থাকবে।
দ্য ইকোনমিস্ট এই তথ্যগুলো সামনে রেখে বলছে, এখন পর্যন্ত 150টি দল নির্বাচনে অংশ নিতে নাম নিবন্ধনের জন্য আবেদন করেছে, যা এরই মধ্যে নিবন্ধিত দলের সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি, যার মধ্যে এনসিপিও আছে। তবে সমস্যা হলো, এসব ছোট দল তেমন ভোট পায় না। এক জরিপে দেখা গেছে, যারা এরই মধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে মাত্র 5% এনসিপিকে সমর্থন করেন, বরং পুরনো রাজনৈতিক দলগুলোই এগিয়ে। যেমন জরিপটি বলছে, বিএনপি 42%, জামায়াতে ইসলামী 32% সমর্থন পাচ্ছে। উদারপন্থীরা আশঙ্কা করছেন, জামাত ক্ষমতায় এলে ধর্মীয় চরমপন্থা বৃদ্ধি পাবে, আর বিএনপিকে অনেকেই সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়া দলটির মতোই দুর্নীতিপরায়ণ ও আত্মতুষ্ট বলে ভাবছে। ইকোনমিক্সের মতে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে না। কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে অন্তর্বর্তী সরকার মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। যদিও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক এবং আদালতের রায়ের উপর এটা নির্ভর করছে, তবে সেই বিচার প্রক্রিয়া শেষ হতে বছর লেগে যেতে পারে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আইন বিশেষজ্ঞ আরাফাত খান বলছেন, বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী পরিবর্তন আনতে হলে প্রতিশোধ নয়, পুরো জাতিকে এক করতে হবে, এটাই হোক মূলনীতি। বাংলাদেশের দরকার একটা নেলসন ম্যান্ডেলা মুহূর্ত। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।